নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকে বিস্তারিত বলার আগে, বিষয়ের গভীরে যাওয়ার আগে আপনাদেরকে একটি গানের কয়েকটি লাইন আমি গেয়ে শোনাবো এই কারণে যে গত এক বছর ধরে আমি বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ভিডিও করছি। ফলে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে এ সবই আমার প্রায় নখদর্পণে, এবং সেই কারণে এই গানের লাইনগুলি বারে বারেই এসে আমায় ধাক্কা দিচ্ছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যা বাংলাদেশে ঘটেছে, তারপর মনে হলো যে ক্যামেরার সামনে আপনাদের সঙ্গেও এই গানের কয়েকটা লাইন গেয়ে শোনাই, আপনারাও শুনুন, দেখুন অনুভূতিতে মেলে কিনা। অখিল বন্ধু ঘোষের সেই স্মরণীয় গান, আমি গায়ক নই তবু চেষ্টা করি, মনে হলো একেবারে তাগিদ থেকে গাইছি। এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। এই যে লাইনগুলি, এই লাইনগুলি আজকের বাংলাদেশে অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত বাস্তব, নির্মমভাবে বাস্তব। এ কোন সকাল বাংলাদেশে আমরা গতকাল দেখলাম এবং গত এক বছর ধরে দফায় দফায় দেখছি। আমি সর্বশেষ ঘটনাটি আলোচনা করি যে গতকাল ৭১ মঞ্চ তারা বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির সভাগৃহে তারা একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিলেন। ৭১ মঞ্চের যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে দুজন বরেণ্য বাঙালি, ওপারের দুজন বরেণ্য বাঙালি, স্মরণীয় বাঙালি আছেন। একজন কামাল হোসেন, যিনি মুক্তিযোদ্ধা এবং একই সঙ্গে বাংলাদেশের সংবিধানের প্রণেতা যাকে বলা যায়, অর্থাৎ ভারতে যেমন বি.আর. আম্বেদকর, তেমনি বাংলাদেশে হচ্ছেন কামাল হোসেন, যিনি এখনও বেঁচে আছেন এবং এখনও সক্রিয়ভাবে এই বাংলাদেশের সংবিধান রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার কাজ করে যাচ্ছেন। এই সৌভাগ্য বাংলাদেশের। আরেকজন হচ্ছেন Z.I. খান পান্না, তিনি একজন মানবতাবাদী আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, তারও একটা আন্তর্জাতিক পরিচিতি আছে। তারা দুজনে এবং আরও বেশ কয়েকজনে মিলে এই মঞ্চ করেছেন, মঞ্চ ৭১। তার একটা কারণ হচ্ছে যে তারা মনে করছেন যে বাংলাদেশে গত এক বছরে যে ঘটনাগুলি ঘটছে তাতে মূল যে নিশানা করা হয়েছে সেটা আওয়ামী লীগ শুধু নয়, মূল নিশানা করা হয়েছে কিন্তু বাংলাদেশের জন্মকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশের সংবিধানকে। এই তিনটি বিষয়কেই নিশানা করা হয়েছে এবং সে কারণেই এই তিনটি বিষয়ের যারা রক্ষক, যে রাজনৈতিক দলটি, তাদেরকে সবার আগে নিকেশ করার চেষ্টা হয়েছে। তাই আওয়ামী লীগ আজকে বিপন্ন, কিন্তু আওয়ামী লীগের বিপন্নতাটা সামনে আসলে অন্তর্নিহিত যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেটি হচ্ছে একেবারেই বাংলাদেশের জন্মকে প্রশ্নবিদ্ধ করা এবং দেখানো যে বাংলাদেশ সৃষ্টি আসলে একটা অনার সৃষ্টি হয়েছে এবং এই বাংলাদেশ থেকে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের অংশ করে তুলতে হবে। এই যে বিষয়গুলি নিয়ে গত এক বছর ধরে নানান মহল থেকে চেষ্টা চরিত্র চলছে, নতুন কেউ নয়, পুরনো লোকেরাই নতুনভাবে পথে নেমেছেন। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বাঁচানো, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করা, বাংলাদেশের জন্মকে গরিমান্বিত করা, বাঙালির রাষ্ট্রকে মহিমান্বিত করা, সেই রাষ্ট্রকে ধরে রাখার জন্যেই মঞ্চ ৭১। মঞ্চ ৭১-এর জন্ম গত ৫ আগস্ট, যেদিন বলা হয়েছিল যেটি ছিল জুলাই বিপ্লবের বর্ষপূর্তি। সেই দিন মঞ্চ ৭১ ঘোষণা দিয়েছিল যে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস, ৫০তম শাহাদাত দিবস, মৃত্যু দিবসে যেন ধানমন্ডি ৩২-এর বাড়িতে মানুষ যান এবং যে যেখানে পারেন তারা যেন শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধুকে যেন শ্রদ্ধা নিবেদন করেন। মঞ্চ ৭১ তাদের প্রথম ঘোষণায় অত্যন্ত সফল। বাংলাদেশে দেখা গেল শুধু বাংলাদেশের ঢাকায় নয়, শুধু ৩২ নম্বর ধানমন্ডি, সেই যে ধ্বংসস্তূপে পরিণত করা শেখ মুজিবুরের বাড়ি, সেই বাড়িটিই যে শুধুমাত্র বাঙালির তীর্থক্ষেত্র হয়ে উঠেছে তাই নয়,
নয়, নানানভাবে বাঙালি কিন্তু ওপারের বাঙালি চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে স্মরণ করার। একেবারে স্মরণীয় ঘটনা হয়ে গেল 15ই আগস্টের, যে একজন ঢাকার একজন রিক্সা চালক, তিনি সারাদিনের রোজগার থেকে 400 টাকা দিয়ে ফুল কিনে গিয়েছিলেন ধানমন্ডির ওই বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সেখানে মব তাকে নানানভাবে হেনস্থা করে। হেনস্থার শিকার হয়েছে নারী পুরুষ নির্বিশেষে সমাজের নানা অংশের মানুষ। কিন্তু এগুলিতেও বিচ্ছিন্ন ঘটনা। আসল যে ঘটনা সেটি হচ্ছে যে শেখ মুজিবুর রহমান তিনি যে বাংলাদেশের হৃদয়ে অধিষ্ঠান করছেন, সেটা তার মৃত্যুদিনে আরও একবার প্রমাণিত হয়েছে। কোন পরিস্থিতিতে না, যখন তার শত শত স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে, যখন তাকে মুছে ফেলার যাবতীয় আয়োজন প্রস্তুত, যখন তার জয় বাংলা স্লোগানকে কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যখন তার 7ই মার্চের ভাষণকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হচ্ছে, সেই সময় দেখা গেল শেখ মুজিবুর রহমান তার 50তম মৃত্যুবার্ষিকীতে প্রবলভাবে বেঁচে উঠেছেন এবং তাকে মানুষ আগলে বাংলাদেশকে, তার স্মৃতিকে আগলে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করছে। গতকাল ঢাকার যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে যখন এই গোলটেবিল বৈঠক, যার আলোচ্য ছিল যে বাংলাদেশের 72-এ শেখ মুজিবুর রহমানের তৈরি যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করা হবে, যে সংবিধানের কতগুলি মৌলিক যে ঘোষণা, তার অন্যতম যা এখন বাংলাদেশে বিপন্ন, তার মধ্যে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই যে নানান বিষয়গুলি, গণতন্ত্র, এই সবগুলি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বিপন্ন। শুধু তাই নয়, একটা আনুষ্ঠানিকভাবে সরকারি উদ্যোগে এই সংবিধানকে বদলে ফেলার জন্য সংবিধান কমিশনের যে সুপারিশ পেশ হয়েছে সেটাও কিন্তু ভয়াবহ। ফলে মুক্তিযোদ্ধারা যারা এই দেশটাকে স্বাধীন করেছেন তারা রুখে দাঁড়াতে চাইছেন এবং সেই কারণেই মঞ্চ 71-এ দলে দলে মুক্তিযোদ্ধারা নাম লেখাচ্ছেন এবং মঞ্চ 71-এর যে কোনো ঘোষণায় তারা গিয়ে হাজির হচ্ছেন। গতকাল অর্থাৎ শুক্রবার দিন মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাগৃহে হচ্ছিল, সেটি শুরুর কিছুক্ষণের মধ্যেই একদল লোক সেখানে ঢুকে পড়ে এবং তারা নিজেদেরকে জুলাই বিপ্লবী বলে দাবি করলেও আসলে তারা ঢাকার মানুষের এবং ওই অঞ্চলের মানুষের সকলের পরিচিত জামাতি ইসলামীর, একেবারে কট্টর জামাতি ইসলামীর সমর্থক। তারা মুক্তিযোদ্ধাদের ধাক্কা ধাক্কি, নানানভাবে অবমাননা, খিস্তি খেউর করা এবং সর্বশেষে যেটা হলো যে তাদেরকে ওই মবের হাত থেকে উদ্ধার করার নামে ঢাকা গোয়েন্দা পুলিশ তাদেরকে তাদের দপ্তরে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যের হচ্ছে যে আজকে এই যে শুক্রবার যে ঘটনা ঘটলো, যে বাংলাদেশের আদালতে পুলিশ এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের, তারা যখন বাংলাদেশের স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা রক্ষার কথা বলছেন, সংবিধান রক্ষার কথা বলছেন, তখন তাদেরকেও সন্ত্রাসবাদী, সন্ত্রাসী তকমা দিয়ে গ্রেপ্তার এবং জেলে আটক করে দেওয়া হচ্ছে। এই যে বাংলাদেশ, যেখানে একদল উচ্ছৃঙ্খল উগ্রবাদী মানুষের কর্মসূচির সহায়ক শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে অন্তর্বর্তী সরকার এবং তার সহায়ক শক্তি। সহায়ক শক্তি কারা? অবশ্যই যারা নীরব, যারা চুপ করে ঘাপটি মেরে গোটা জিনিসটা শুধু পর্যবেক্ষণ করছে, প্রতিবাদ টু শব্দটি করছে না। বিএনপি বাংলাদেশের অত্যন্ত বড় দল, জামাতি ইসলামী বাংলাদেশের অত্যন্ত বড় দল, কিন্তু তারা কেউ এই ঘটনার কোনো রকম প্রতিবাদ, নিন্দা করছেন না। বিএনপিতে আবার এক অভিনব নতুন পরিস্থিতি, সেখানে তাদের প্রবীণ নেতা ফজলুর রহমানকে যে 3 মাসের জন্যে তার দলীয় পদ এবং সদস্য পদ থেকে তাকে যে দল শাস্তি দিল 3 মাসের জন্যে, তার একটা বড় কারণ হচ্ছে যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে লাগাতার কথা বলে চলেছেন এবং তিনি শেখ মুজিবুর রহমানের সৈনিক বলে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং বারে বারেই বলছেন যে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানকে যারা মেলানোর চেষ্টা করছেন তারা দেশ বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা দেশের স্বাধীনতার আন্দোলনকে স্বীকার করে না এবং নিজেকে তিনি শেখ মুজিবের সৈনিক
বলে বারে বারে দাবি করছেন, বারে বারে বলছেন বিএনপির এই নেতা একমাত্র নেতা যিনি প্রকাশ্যে বলে থাকেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। যদিও বিএনপির দলগত অবস্থান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই যে ৭১-এর মধ্যে দুটি ফারাক আওয়ামী লীগ এবং বিএনপির, সেইখানে বিএনপির এই নেতা ফজলুর রহমান তিনি আওয়ামী লীগের অবস্থানকে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনি ২৪-এর গণ অভ্যুত্থানকে বারে বারেই বলছেন যে এটা দেশের জন্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনছে। এটা মোটেই স্বৈরতন্ত্র বিরোধী কোনো আন্দোলন নয়, এই আন্দোলন আসলে বাংলাদেশকে ধ্বংস করার একটা পরিকল্পনা। ফজলুর রহমান তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা, একেবারে কিশোর বয়সে তিনি মুক্তিযুদ্ধের জন্যে অস্ত্র ধরেছিলেন, মৃত্যু মুখে লড়াই করেছেন। সেই রকম একজন ব্যক্তি, তাকে আজকে তার নিজের দলে এই ধরনের হেনস্থার শিকার। এর আগে আমরা দেখেছি যে কুমিল্লাতে এবং অন্যান্য জায়গায় কিভাবে মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতোর মালা পরানো হয়েছে, চত্থাপ্পড় মারা হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণে যে তারা মুক্তিযোদ্ধা, তারা জয় বাংলা স্লোগান দেন, তারা শেখ মুজিবুরের শিষ্য বলে নিজেদের পরিচয় দেন। এই মানুষগুলি সকলেই যে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সমর্থক তাও নয়। গতকাল ঢাকার যে সম্মেলন ভণ্ডুল করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী উপস্থিত ছিলেন, যিনি দল থেকে বহিষ্কৃত দল বিরোধী কাজের জন্যে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাই তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। বারে বারে তিনি সেখানে সে কথা বলেওছেন, কিন্তু তারপরেও তার রেহাই মেলেনি। তাকে স্বৈরাচার আখ্যা দিয়ে নানানভাবে ধাক্কা ধাক্কি, অশ্লীল কথাবার্তা নানান রকমভাবে হেনস্থা করা হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যাকে ধাক্কাধাক্কি করা হয়েছে এবং অশ্লীল ভাষায় তাকে গালাগাল করা হয়েছে। এই যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, অর্থাৎ যারাই মুক্তিযুদ্ধের কথা বলবেন, যারাই বাংলাদেশের জন্মের কথা বলবেন, যারাই জয় বাংলার কথা বলবেন, তারাই মব আক্রান্ত হবেন। এই বাংলাদেশ এক অন্য বাংলাদেশ। তাই আমি বলতে চাইছি যে এ কোন বাংলাদেশ, যে বাংলাদেশের এই রকম একটা পরিস্থিতি যেখানে জয় বাংলা বলা অপরাধ, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানে আপনি সন্ত্রাসবাদী, আপনি শেখ মুজিবুরের নামে জয়ধ্বনি দিলে পরে আপনি হয়ে যাবেন জঙ্গি। এই যে পাল্টা ন্যারেটিভ বাংলাদেশে তৈরি করা হচ্ছে, অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তির লড়াইকে খাটো করার জন্যে পাল্টা যে ন্যারেটিভ বা বর্ণনা তৈরি করা হচ্ছে, তা হচ্ছে যে ৭১-এ যারা লড়াই করে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ তৈরি করেছে, তারাই সন্ত্রাসবাদী, তারাই জঙ্গি। আশ্চর্যের হচ্ছে এই ঘটনাগুলি আবার নতুন করে তীব্রতা পেল, নতুন করে বাড়তে শুরু করলে এমন একটা সময় যখন সদ্যই পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর করে গিয়েছেন এবং ঢাকার মাটিতে দাঁড়িয়েই তিনি বলে গিয়েছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের নিহত হওয়ার ঘটনার জন্যে পাকিস্তান কোনো অবস্থাতেই ক্ষমা চাইবে না। তিনি বাংলাদেশের মানুষকে বরং পরামর্শ দিয়ে গিয়েছেন, আপনারা মন পরিষ্কার করুন, অতীত ভুলে যান, বর্তমানের দিকে এগোন। বাংলাদেশের অভ্যন্তরেই দেখা যাচ্ছে পাক মন্ত্রীর পরামর্শ শোনার মতন অসংখ্য মানুষ আছেন, যারা গতকাল বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটে এইভাবে মুক্তিযোদ্ধাদের হেনস্থা করার ঔদ্ধত্য দেখালেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।